হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটা সেই লেভেলের ড্রামা নিয়ে এসে পড়েছি। অনেক খোঁজাখুঁজির পর আমার এই ড্রামাটা খুবই ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো শুরু করছি। গল্পের শুরুতে আমরা বাচ্চা মেয়ে কেটকে দেখতে পাই। ভাই, এটা থাই ড্রামা, ওদের নাম এমনই পাগলা পাগলা হয়ে থাকে, আমি কি করব বলো। যাই হোক, তখন সেখানে সেতাইও চলে আসে। তখন তারা বাচ্চা পোলাপান ছিল, তাই বিয়ে বিয়ে খেলছিল। সেতাইও কেটের মাথায় মেরেছিল। এখন তাই শাস্তি হিসেবে তাকে কেটকে বিয়ে করতে হবে। তাই সেতাইও কেটকে রিং পরিয়ে দেয়। তখন বাংলা সিনেমার মতোই তারা এখানেই বড় হয়ে যায়। ছোট থেকে কেট আর সেতাইও বেস্ট ফ্রেন্ড। আজ সেতাইও তাকে দামি রিং পরিয়ে দিয়েছে। তারা একে অপরকে পছন্দও করে, কিন্তু কেট এখনো তাকে সেই রিংয়ের কোনো উত্তর দেয়নি। অন্যদিকে আমরা শেখকে দেখতে পাই। মনে রেখো কিন্তু নায়িকার নাম কেট আর নায়কের নাম শেখ, গুলিয়ে ফেলো না আবার। যাই হোক, সে খুব বড় কোম্পানির মালিক, কিন্তু সে জানতে পারে তার কোম্পানি এখন রসাতলে যাচ্ছে। কিছু পদক্ষেপ তো নিতেই হবে। এজন্য সে তার পরিবারের সাথে কথা বলছিল, যেখানে শেখের মা আর শেখের বোন পাখি ছিল। তারাও তাদের কোম্পানির হাল শুনে চিন্তায় পড়ে যায়। তাদের ভালো কোনো মডেলকে হায়ার করতে হবে। অন্যদিকে কেটকে দেখতে পাই। কেট হলো খুব বড় একটি মডেল। তখন তার বাবা চলে আসে। বাবা বলে, তোমাকে আমাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের মডেল হয়ে কাজ করতে হবে। কেট বলে, ওইটা তো অনেক বড় কোম্পানি, আমাকে তারা নেবে? বাবা বলে, হ্যাঁ, আমার মেয়ে এত বিউটিফুল, কেন নেবে না। অন্যদিকে শেখ বাড়িতে আসলে তার স্ত্রী ইটকে দেখানো হয়। ইট আর শেখের সম্পর্ক অনেক মজবুত, কিন্তু শেখের মা ইটকে দুই চোখে সহ্য করতে পারে না। কারণ হলো, ইট এখনো তাকে নাতি বা নাতনি এনে দিতে পারেনি, অর্থাৎ আমাদের নায়ক এখনো বাবা হতে পারেনি। তখন মায়ের কথায় আমরা জানতে পারি ইট আগে একবার প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তার মিসক্যারেজ হয়ে গেছে। মা বলে, একবার মিসক্যারেজ হয়েছে বলে কি হয়েছে, এবার নিজের চিকিৎসা করাও আর আমাকে নাতি দাও। কিন্তু ইট কোনোদিন চেক আপ করতে চায় না। সে ঘরে এসে কান্না করে। তখন শেখ এসে তাকে বোঝায়। ইট বলে, তোমার মা আমাকে সহ্যই করতে পারে না, সে তো আমাকে তোমার থেকে আলাদা করেই ছাড়বে। শেখ বলে, সেটা কোনোদিন হবে না, আমি কোনোদিন তোমার থেকে আলাদা হব না। কিন্তু আমরা ইটের শয়তানি হাসি দেখে বুঝতে পারি মাইয়ার মধ্যে ঘাপলা আছে। অন্যদিকে কেটের পরিবারকে দেখানো হয়, যেখানে কেটের বাবা মিথ্যে বলে একটি কাসিনোতে আসে আর জুয়া খেলতে থাকে। তার এটা রোজকার কাজ, কিন্তু প্রতিদিন তাকে এত টাকা উড়াতে দেখে কিছু লোক বলছিল, এটা কি আম্বানির প্রতিবেশী নাকি, এত টাকা পায় কোথায়। আসলে সে শেখের কোম্পানিতে কাজ করে, আর তাই শেখের এখন একটি মডেলের প্রয়োজন বলে সে নিজের মেয়েকেই মানে কেটকেই মডেল হিসেবে আনতে চায়। সে যখন এই বিষয়ে শেখের সাথে কথা বলতে যায়, তখন বাইরে দাঁড়িয়ে কান পাতে। ভেতরে শেখ তার মায়ের সাথে কথা বলছিল। মা এখানে অনেক রেগে আছে। সে বলতে থাকে, 1 বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো আমাকে নাতির মুখ দেখাতে পারলো না। ওই ইডের সমস্যাকে ডাক্তারের সাথে কথা বললে কি হবে। এসব কথা কেটের বাবা শুনতে পায়, তাই কিছু বলে না আর চলে আসে। শেখের কোম্পানি থেকে টাকা চলে যাচ্ছে, কোনো হিসাব ছাড়াই তার টাকা খালি দিন দিন কমছে। এটা খোঁজার জন্য সে একটি লোককে হায়ার করে আর বলে, খুঁজে বের করো এই কাল সাপটা কে। অন্যদিকে সে তাইও কেটকে একটি বাড়ির ডিজাইন বানিয়ে দেখায় আর বলে, এরকম একটা বাড়ি বানাবো, সেখানে আমরা থাকবো। যাই হোক, কেটের বাবা তাকে মডেল হিসেবে নিজের কোম্পানিতে নিয়ে আসে, মানে শেখের কোম্পানিতে। তখন সে বলে, তুমি এখানে থাকো, আমি একটু ওদিকটা দেখে আসি। এদিকে শেখের মাথায় আগুন উঠে যায়, কারণ যে প্রোডাক্টে শুট হবে সে প্রোডাক্টই নেই। সে তার এমপ্লয়ীদের উপরে অনেক চিল্লাচিল্লি করে আর বলে, যেখান থেকে পারো সেটা খুঁজে বের করো। অন্যদিকে কেট হাঁটতে হাঁটতে শেখের কেবিনে চলে আসে। শেখ ইডের জন্য মানে তার স্ত্রীর জন্য একটি গিফট সাজিয়ে রেখেছিল আর একটি লেটারও রেখেছিল। কেট সেটা পড়ে ফেলে আর অনেক খুশি হতে থাকে। তখন সেখানে শেখ চলে আসে আর এসব দেখে সে অনেক এম্বারেস হয়ে যায়। শেখ বলে, তুমি এখানে কি করছো আর তুমি কে। কেট বুঝতে পারে না যে এটাই কোম্পানির মালিক, তাই সে শেখকে উল্টো খোঁচা দিয়ে কথা বলতে থাকে। তাই শেখ কেটকে শাস্তি দিতে চায়, কিন্তু ভুলবশত তারা অনেক কাছে চলে আসে। তখন সেখানে কেটের বাবা চলে আসে আর বলে যে, স্যার, আমি ওর বাবা। কেট বলে, কি, আপনি এই কোম্পানির মালিক? কেট বুঝতে পারে সে প্রথম দিনই ঘাপলা করে ফেলেছে, কিন্তু শেখকে দেখে আমরা বুঝতে পারি সে কেটের উপরে বিরক্ত নয়, বরং কেটকে পছন্দই হয়েছে। কিন্তু শেখ তার এমপ্লয়ীদের উপরে রাগারাগি করছিল,
যে ওই জিনিসটা এখনো কেন পাওয়া গেল না। তখন সেখানে কেট রেডি হয়ে চলে আসে শুটের জন্য। কেটকে অনেক সুন্দর লাগছিল, তাই শেখ হাঁ হয়ে থাকে। কিন্তু কেটকে এরকম রেডি হয়ে বসে থাকতে হয়। সন্ধে হয়ে যায়, কেটের কাল পরীক্ষা আছে। এত অপেক্ষা করে তার মাথায় আগুন উঠে যায়, তাই ভেতরে এসে শেখকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। শেখ আগেই রেগেছিল, কারণ তার শ্যুটটা হবে কি নিয়ে সে জিনিসটাই তো মিসিং। আর কেট এসে তার রাগ আরো বাড়িয়ে দেয়, তাই শেখ সব ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। কেট বুঝতে পারে সে আবার ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাই সে দৌড়ে শেখের কাছে আসে আর তার কাছে ক্ষমা চায়। কিন্তু শেখ তাকে পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে দেয়, তাই কেট গাড়ির সাথে সাথে দৌড়াতে থাকে। শেখও গাড়ি আস্তেই চালাচ্ছিল, কারণ তার এতে ভালোই লাগছিল। কিন্তু দৌড়াতে দৌড়াতে কেট হঠাৎ পড়ে যায়, যার জন্য শেখ বেরিয়ে আসে। তখন কেট আবার তার কাছে ক্ষমা চায় আর অনেক পেঁচাল পাড়তে থাকে। তাই শেখ তার মুখে একটি কলম আটকে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মাফ করে দেব, কিন্তু তোমাকে এই কলমটা মুখে নিয়ে এক পায়ে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেট এতে না করবে কি করে? সে পুরো কোম্পানির হালই নাড়িয়ে দিয়েছে, তাই এক পায়ে দাঁড়িয়ে যায়। শেখ এসব দেখে মজা পায় আর চলে আসে। এরপর কেটকে সব এমপ্লয়িরা পা নামাতে বলে, কারণ শেখ তো চলে গেছে। কেট বলে, আমি কি অটো পাস ছাত্রী নাকি? আমি সবসময় অনেক বাধ্য, তাই সে পা নামায় না। এদিকে শেখ বলে, গাড়ি ঘোরাও। সে ফিরে এসে দেখে কেট এভাবেই দাঁড়িয়ে আছে। শেখ বলে, হয়েছে হয়েছে, এখন আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখন যা প্রোডাক্ট আছে তাতেই শুট করা হবে। কিন্তু তখনই একজন এমপ্লয়ি সে হারিয়ে যাওয়া প্রোডাক্টটা নিয়ে আসে, তাই তাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। এরপর আমাদের নায়িকার শুটিং শুরু হয়। আর কেটকে এতটাই সুন্দর লাগছিল যে নায়ক বাবাজি তাকিয়েই থাকে। অন্যদিকে শ্বেতায়ুকে তার বস বলে শেখের বোন মানে পাখির সাথে একটি মিটিং করতে। শ্বেতায়ু সেখানে চলে আসে, কিন্তু পাখি যোগা করছিল। তার ঘড়ির টাইমে 8টা বেজেছিল। 1 ঘন্টা যোগা করার পরেও সেখানে 8টাই বেজে আছে। এতে পাখি বুঝতে পারে, আরে আমার ঘড়ির টাইম নষ্ট, তাই রেডি সেডি হয়ে চলে আসে মিটিং এর জন্য। কিন্তু শ্বেতায়ু ওয়েট করতে করতে বিরক্ত হয়ে যায়, তাই পাখি সেখানে আসলেও শ্বেতায়ু তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে চলে আসে। এরপর আমরা শেখ আর ইটকে দেখতে পাই। ইট বলছিল আমাকে শপিং এ নিয়ে যাবে। শেখ বলে, আজ আমার সময় নেই, তুমি এই চেকটা রাখো, শপিং করে নিও। তখন আমরা ইটের আসল রূপ দেখতে পাই। আসলে ইট শেখের টাকার জন্য নিজের মায়ের সাথে মিলে শেখকে ঠকাচ্ছিল। কি নিয়ে ঠকাচ্ছে তা এক্ষুনি জানতে পারবে। শেখের মা ইটকে বলে, আজ আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তাই তোমাকে যেতে হবে। ইট বলে, আমি কোনো ডাক্তারের কাছে যাব না। পরে আর কি, ইটকে টেনে হিচড়ে গাড়িতে বসানো হয় আর জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু রেজাল্ট শুনে মা আর পাখি একদম রেগে যায় আর ইটকে বের করে দিতে চায়। সেখানে শেখ আসে আর বলতে থাকে, কি হয়েছে, তোমরা ইটের সাথে এমন আচরণ কেন করছো? তখন মা তাকে রেজাল্ট দেখায়। আসলে ইট কোনোদিন মা হতে পারবে না। সে মিথ্যে বলেছিল যে সে প্রেগনেন্ট হয়েছে, আর মিসক্যারেজও মিথ্যেই হয়েছে। ইট সবসময় তোমাকে মিথ্যে বলেছে। এসব জেনে শেখ একদম শকড হয়ে যায়। ইট কোনোদিন মা হতে পারবে না এটা সমস্যা নয়, সমস্যা হলো ইট এতদিন তাকে মিথ্যে বলেছে, তাকে ঠকিয়েছে, তাকে বের করে দেওয়া হয়। তখন শেখ অনেক কান্নাকাটি করছিল, যাতে তার মা আর বোন তাকে সান্ত্বনা দিতে থাকে। শেখ ইটের উপরে অনেক রেগে যায়, তাই নিজের আংটিটাও খুলে ফেলে দেয়। এদিকে আমরা জানতে পারি কেটের বাবা কিছু গ্যাংস্টারদের কাছ থেকে জুয়া খেলার জন্য ধার নিয়েছিল, কিন্তু সেগুলো পরিশোধ করতে পারেনি। উল্টো আজকেও বাজি হেরে যায়, তাই সে গ্যাংস্টাররা তার পেছনে পড়ে যায়। এর জন্য বাবা নিজেকে বাঁচাতে পলাতক হয়। মা বাড়িতে এসে জিজ্ঞেস করে, তোমার বাবা এসেছে? তখন তারা বলে যে তার আসতে দেরি হবে। এতে মায়ের সন্দেহ হয়। সে নিজের গয়নাগাটি চেক করলে দেখতে পায় একটাও নেই, সব ফাঁকা। তখন ল্যান্ডলাইনে ফোন আসে, আর ফোন করেছে সেই গ্যাংস্টাররা। তারা বলে, আপনার হাজবেন্ড পালিয়ে গেছে, এখন টাকা পয়সা আপনাকে দিতে হবে। এসব জেনে মা একদম শকড হয়ে যায়। শেখের কোম্পানির গোয়েন্দা জানতে পারে তাদের কোম্পানির টাকা চুরির পেছনে কেটের বাবারই হাত রয়েছে। কেটের বাবা 32 মিলিয়ন টাকা 15 বছর ধরে একটু একটু করে সরিয়েছে। এসব কথা যখন শেখ জানতে পারে, তখন সে তার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে আর দলবল নিয়ে চলে আসে কেটের বাড়িতে। কেট বলে, বাবা বাড়িতে নেই, আপনারা চলে যান। তারা দরজা খুলছে না দেখে শেখ নিজের গাড়ি দিয়ে দরজা ভেঙে দেয়
আর কেটকে সব খুলে বলে যে তোমার বাবা এত বড় ফ্রড। কেট এসব বিশ্বাসই করতে পারে না, তাই সে কেটকে চড় মেরে দেয় আর বলে আমার বাবার নামে কিছু বলবে না। শেখের মাথায় আগে থেকে গরম ছিল, এরপরে তার মাথার কাজই করে না। সে কেটকে বাথরুমে নিয়ে এসে পুরো ভিজিয়ে দেয়, কিন্তু যখন তার জ্ঞান ফেরে যে সে এসব কি করছে তখন কেটকে ছেড়ে দেয়। চলে আসার সময় সে কেটকে হুমকি দিয়ে বেরিয়ে আসে। তাদের পরিবারের সবাই কেটের বাবাকে নিয়ে কথা বলছিল, যাতে কেটের অনেক খারাপ লাগছিল। এটা সে তাইও বুঝতে পারে আর কেটকে জড়িয়ে ধরে শান্ত করে। সে কেটকে এই ঝামেলা থেকে মুক্তির জন্য বিয়ের প্রপোজ করে দেয়, কিন্তু কেট এখনই বিয়ের জন্য তৈরি নয়। তাদের পরিবারের এখন ঝড় চলছে, তাই সে ওকে আরো ওয়েট করতে বলে। অন্যদিকে শেখকে ইট ফোন করে, কিন্তু শেখ ফোনটাই পানিতে ফেলে দেয়। কেট যখন স্কুল থেকে ফিরছিল তখন সে গ্যাংস্টাররা কেট আর তার বোনের পেছনে পড়ে যায়, তাদের টর্চার করতে থাকে। তখনই সেখানে শেখের আগমন হয়। সে প্রথমে কেটকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা এতে রাজিই হয় না। তাই সে কেটকে নিয়ে দৌড় দেয়, আর লুকিয়ে থাকতে গেলে তাদের অনেক কাছেও আসতে হয়। এত কিছু ঝামেলা পার করে তারা বাইরে আসে। তখন কেট শেখকে ধন্যবাদ দেয়। পরদিন কেটের মা অনেক খোঁজাখুঁজির পর তার স্বামীকে খুঁজে পায়, কিন্তু তাকে ওই গ্যাংস্টাররা আগেই ধরে ফেলেছে। তখন মা পেপার স্প্রে দিয়ে তাদের থেকে কেটের বাবাকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু ওই শয়তান গুলি করে দেয়, আর সেটা সোজা কেটের বাবার গায়ে লাগে। সেখানে অনেক মানুষ চলে আসে আর বাবাকে হাসপাতালে নিয়ে আসে। তখন মা জানতে পারে সে নিজের হাজবেন্ডকে যখন খুঁজতে বেরিয়েছিল তখন শেখ তাদের বাড়িতে সার্চ করেছিল, কারণ কেটের বাবা শেখের কোম্পানির থেকেও চুরি করেছে। এটা শুনে মা একদম শকড হয়ে যায়। সে বাবার সাথে অনেক চিৎকার করে, কিন্তু বাবার কাছে একটাই কথা শোনা যায়, সরি সরি সরি। কিন্তু মা এবার অনেক রেগে গেছে। সে শেখকে ফোন দিয়ে বলে আমার পরিবারকে ছেড়ে দাও, আমি তোমাকে কেটের বাবার সন্ধান দেব। তাই শেখ কথা মতো হাসপাতালে চলে আসে আর তাকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু বাবা বলে না, তার আগে আমি একটি অফার দিতে চাই। আমার সকল ঋণের বিনিময়ে আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে চাই, আমার মেয়ে কেটকে। অর্থাৎ টাকার জন্য কেটের বাবা কেটকে বিক্রি করতে চাইছে। এসব শুনে শেখ আর শেখের মা পুরোই হতবাক হয়ে যায় যে এটা কেমন বাপ। আমিও হতবাক হয়ে যাই আর তোমরাও হতবাক হয়ে যাও। বাবা বলে আমি জানি আপনার নাতি চাই, কিন্তু শেখের স্ত্রী ইট তা দিতে পারছে না, আমার মেয়ে আপনাকে তা দিতে পারবে। এটা শুনে শেখের মাথায় রক্ত উঠে যায় আর বলতে থাকে আপনি কি ভেবেছেন আমি এতটাই নীচ? আপনি 15 বছর ধরে আমাদের কোম্পানিতে আছেন, আমি কোনোদিন এমন অফার নেব না। শেখ রেগে চলে যায়, কিন্তু শেখের মায়ের এই অফারটি এতটাও খারাপ লাগে না। এরপর সেখানে কেটের মা আসে। মা বাবাকে বলে আপনি কি অফার দিয়েছেন, আপনি কেমন বাবা, কেট আপনাকে কতটা ভালোবাসে। তখন বাবা বলে আমিও ওকে অনেক ভালোবাসি। আমি শেখকে অনেকদিন ধরে চিনি, ওর ফ্যামিলিকেও চিনি। ওরা কেটের খেয়াল রাখবে, কোনোদিন কেটকে কষ্ট পেতে দেবে না, যাতে মাও আর কোনো প্রতিবাদ করে না। সে সবাইকে বলে যে শেখ ওই গ্যাংস্টারদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কেট বলে কিন্তু কেন, উনি তো নিজে আমাদের পেছনে পড়েছিলেন, হঠাৎ কি হলো? মায়ের কোনো উত্তর দেয় না। তবুও কেট শেখকে ধন্যবাদ দিতে তার অফিসে আসে, কিন্তু শেখ মনে করে কেট নিশ্চয় ওই অফারের সম্পর্কে জানে, তাই নির্লজ্জের মতো এখানে এসেছে। তাই শেখ কেটের সাথে জোরাজোরি করতে থাকে। তাদের প্রথম কিসও এভাবেই হয়ে যায়। কেট কিছুই বুঝতে পারে না। সে রেগে শেখকে চড় দেয় আর বাড়িতে এসে তার মাকে বলতে থাকে আপনারা কি ডিল করেছেন, ও কেন আমাকে এভাবে অপমান করলো? তখন তার মা তার ব্যাগপত্র গোছাতে বলে আর বলে তুমি আজ থেকে শেখের বাড়িতেই থাকবে, কারণ ওরা তোমার বাবাকে বাঁচিয়েছে, তাই তুমি ওদের হয়ে কাজ করে সে ঋণ পরিশোধ করবে। অর্থাৎ মা কেটকে মিথ্যে বলে যে তোমাকে শুধু কাজ করেই তার ঋণ পরিশোধ করতে হবে, বাচ্চার কথা বলে না। অন্যদিকে ইড শেখের কাছে আসে আর তাকে বিশ্বাস করতে বলে। সে নিজেকে মেরে ফেলার ধমকিও দেয়। শেখের মা বলে তুমি মরতে চাইলে আমরা বাধা দেব কেন? তখন সেখানে কেটের মা চলে আসে। তাই শেখের মা বলে এই হলো আমার ছেলের শাশুড়ি, অর্থাৎ আমার বেয়ান। তোমাকে আমার কোনোদিনও পছন্দ ছিল না, তাই এখান থেকে ভাগো। তখন ইট তাদের ধমকি দিয়ে চলে আসে। তারা কথা বলে আর ঠিক হয় শেখের মা কেটের বাবার সেই অফার মেনে নিয়েছে। এদিকে শেখ কেটকে বাড়িতে দেখে হতবাক হয়ে যায়
আর সেখানে এসে বলে তুমি এখানে কি করছো। কেট বলে আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করে আমার বাবার ঋণ পরিশোধ করব। এতে শেখ হতবাক হয়ে যায় যে তুমি এই কাজ করতে কি করে রাজি হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাচ্চা দেওয়ার জন্য রাজি থাকো তাহলে সমস্যা নেই। এতে কেট হতবাক হয়ে যায় যে কিসের বাচ্চা। সে শেখকে সরিয়ে দৌড়ে বাইরে চলে আসে আর মাকে জিজ্ঞেস করে সে কিসের কথা বলছে। তখন কেটের মা সব সত্য বলে দেয় যে তোমাকে শেখের বাচ্চার জন্ম দিতে হবে। এটা শুনে কেট শকড হয়ে যায়, সে কি বলবে বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে। শেখ বলে তার মানে ও আসলে কিছু জানতো না। কেট তার বাবার কাছে আসে আর বলে আপনি এটা কি করে করলেন, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম সেই আমার সাথে এমন করলো। এদিকে শেখ বলে আপনারা এই অফার কি করে মেনে নিলেন, আমি কোনো পশু না, মানুষ, আমি এটা কোনোদিন মেনে নেব না। কিন্তু তখনই কেট চলে আসে আর বলে আমি আপনাদের শর্তে রাজি। কেট তার বাবার উপরে রাগ করে এই শর্তে রাজি হয়েছে। শেখের মা বলে তুমি এখানে আমার ছেলের বউ হিসেবে আছো, তাই ওর যেন কোনো অনাদর না হয়। এর জন্য কেট শেখকে কফি বানিয়ে দেয়। শেখ কেটকে দেখে বলে আমি তো তোমাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছি যে আমি ওই শর্তে রাজি নই, তাহলে এই মেয়ে এখানে কি করছে। তখন মা বলে ও তো তোমার সেক্রেটারি হিসেবে হেল্প করছে, এতে তুমি ওকে না করবে কি করে। তখন সেখানে সেতাইও চলে আসে, কারণ সে জেনে গেছে কেট এখানে কেন এসেছে। সেতাইও রেগে শেখকে চড় মেরে দেয় যে তুমি কেমন মানুষ, এই শর্তে রাজি হয়ে গেলে, আর কেটকে নিয়ে চলে আসতে চায়। তখন কেট বলে আমাকে এখানে থাকতেই হবে, আর কোনো উপায় নেই, আমি তোমার যোগ্য নেই, তুমি এখান থেকে চলে যাও। এতে সেতাইও আরো রেগে যায়, তাই শেখকে মারতে গিয়ে নিজের হাতেই আঘাত করে। এরপর কেট শেখের আঘাতে মলম লাগাচ্ছিল। তখন শেখ জিজ্ঞেস করে তুমি কি সেতাইওকে পছন্দ করো। কেট বলে হ্যাঁ। শেখ বলে তাহলে তুমি এখানে কেন এসেছো। কেট বলে কখনো কখনো নিজের স্বপ্ন পূরণ হয় না। অন্যদিকে পাখি সেতাইওর হাতে ব্যান্ডেজ করে দেয়, কারণ তারা এখন একসাথে কাজ করা শুরু করেছে। পাখি বলে কেট নিজের ফ্যামিলির জন্য এসব করতে পারে, তাহলে তুমিও নিজের জন্য আরেকজনকে খুঁজে নাও। সেতাইও বলে সেটা কোনোদিন সম্ভব না। তখন পাখি বলে তাহলে আমিও তোমাকে কেটের কাছে যেতে দেব না, কারণ তার সাথে আমার ভাইয়ের যোগাযোগ আছে, আর আমি আমার ভাইকে কষ্ট পেতে দেব না। এদিকে আমরা কেটের মাকে দেখতে পাই। মা ভাবছিল কেট সেখানে একা কি করে থাকবে, তাই তাদের দুজন মেয়েট এ এবং বি কে কেটের কাছে পাঠিয়ে দেয়। মেয়েটার নাম এ আর ছেলেটার নাম বি। এরা ছিল খুবই চটপটে। কেটের সাথে তাদের আগেও অনেক ভাব ছিল, তাই কেট এ বি কে দেখে অনেক খুশি হয়ে যায়। কেটকে বলা হয় শেখের রুম সাজিয়ে দিতে, তাই কেট নিজের মতো করে তা গুছিয়ে দেয়। শেখ সেই রুমে ঢুকলে সে চমকে যায় যে এটা আবার কার রুমে ঢুকলাম, কিন্তু এটা তো তারই রুম। সেটা বুঝতে পেরে অনেক রেগে যায়, কারণ সে মনে করছিল কেট তার স্ত্রীর জায়গাটা নিতে চাইছে। এজন্য শেখ অনেক রেগে যায় আর হুলস্থুলো বাজিয়ে দেয়। এতে কেটেরও অনেক রাগ ওঠে। সে বলে রাগ দেখালে আরো আগেই দেখাতে, আমি এত কষ্ট করে এত কাজ করলাম, এখন সবকিছু ওলটপালট করে দিয়েছ। সে রাগ কি করে দেখাবে, জিনিসপত্র তো ভাঙতে পারবে না, তাই জোরে জোরে পিয়ানো বাজাতে শুরু করে। এসব কিছু শেখ শুনতে পায়। তার রাগের মধ্যে ভীষণ হাসি পাচ্ছিল যে এটা আবার কেমন রাগ দেখানোর পদ্ধতি। যাই হোক, শেখের মা কেটকে শেখের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে, তাই তাকে অফিসেও নিয়ে যেতে হয়। শেখ তাকে কফি আনতে বলে, কিন্তু কেট অরেঞ্জ জুস নিয়ে আসে। এতে শেখ সেটা গাছেই ফেলে দেয়। তার ফাইলপত্র ঘাটলে দেখতে পায় কেট সেখানে অনেকগুলো নোট রেখে গেছে, আর সেখানে চিজি চিজি সব কথা লেখা ছিল। এতে তো শেখের মাথায় আগুন উঠে যায়। সে কোনো মতে বাড়িতে আসে আর কেটকে দৌড়ানি দেয়। কেট পালিয়ে পালিয়ে বাঁচতে থাকে। তখনই বাইরে সে শাকচুন্নি, ইট আর তার মা চলে আসে। তারা বলতে থাকে আজ তো আমরা শেখের সাথে কথা বলেই যাব। শেখ উপর থেকে এসব দেখছিল আর বলতে থাকে এর পিছু ছাড়াতেই হবে। তাই কেটকে নিয়ে নিচে আসে আর বলে এই হলো আমার স্ত্রী কেট। ইট হতবাক হয়ে যায়। সে বলে তুমি মিথ্যে বলছো। তখন শেখ সেটা প্রমাণও করে দেয়। তাই ইডের আর কিছু বলার থাকে না, কিন্তু সে শেখকে চেনে। শেখ এত সহজে তাকে ভুলে গেল কি করে, এটা নিশ্চয়ই কোনো প্ল্যান। কেট চায় সে তাইও যেন তাকে ভুলে নতুন জীবন শুরু করে, তাই সে নিজেকে ভুলে যেতে বলে। কিন্তু সে তাইও কেটকে অনেক ভালোবাসে। সে এভাবে কেটকে কি করে ভুলে যাবে। অন্যদিকে কেটের বাবা তার জুয়া টুয়ার নেশা ছেড়ে দিয়েছে।
নিজের মেয়ের জীবনটা হেল করে দিয়ে এখন নেশা বাদ দিচ্ছে, কেমন বাবা ভাই, সিরিয়াসলি? এর থেকে তো সেটাইও বেশি ভালো। সে আসে কেটের কাছে আর বলে, তুমি আমার কাছে আগের কেটে রয়ে গেছো, তুমি আমার কাছে ফিরে আসো। কিন্তু সে কেটকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। সেটাইও কেটকে যেতে দিতে চায় না, তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু সেটাইওকে আটকে ধরা হয়। এসবের ফলে কেটের প্রচুর কষ্ট হচ্ছিল, সে কান্না করতে থাকে। এতে সেকেরও খারাপ লাগে। পাখি সেটাইওকে বলে, কেটকে ভুলে যাও। সেটাইও বলে, তোমার ভাইয়ের বাচ্চা জন্ম দিলে তো কেট মুক্ত, তাই না? আমি তখনই কেটকে আপন করে নেব। ভাই সিরিয়াসলি আমি তো সেটাইর ফ্যান হয়ে গেলাম। যাই হোক, পাখি বলে এতদিন তারা একসাথে থাকবে, তখনও কি ওদের জীবন এমনই থাকবে? অন্যদিকে কেটের বাবা নতুন চাকরির খোঁজে বের হচ্ছিল, কারণ তাকে তো পরিবারও দেখতে হবে, তারা কি না খেয়ে মরবে নাকি? যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়, তাই সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এই খবর পেয়ে কেট দৌড়ে সেখানে আসে। তখন জানতে পারে তার বাবার লাং ক্যান্সার হয়েছে। এটা শোনার পর তারা সবাই একদম হতবাক হয়ে যায়। কে কি বলবে, কি করবে বুঝতে না পেরে কান্নাকাটি করছিল। তখন কেটের বাবা নিজেই সাহস দেখায় আর সবাইকে শান্ত করে। এদিকে শেখ শুনতে পায় এ আর বি কথা বলছিল যে কেটের বাবার লাং ক্যান্সার হয়েছে। সে এটা শুনে চমকে যায়। তার কেটের জন্য খারাপ লাগছিল, কারণ কেটকে কত কিছু সহ্য করতে হচ্ছে। এখন আবার এই নিউজ। কেট অনেক কান্না করছিল। বাইরে দাঁড়িয়ে শেখ সেসব শুনতে পায়। অন্যদিকে ইড তার কাজিনকে গোয়েন্দা হিসেবে শেখের কাছে যেতে বলে। তাই কাজিন এ আর বি এর সাথে বন্ধুত্ব করতে যায় আর তাদের ভালো মতোই পটিয়ে ফেলে। এদিকে ডাক্তার বলে কেটের বাবার যত দ্রুত সার্জারি করতে হবে, এতে 2 লাখ টাকা লাগবে। সেটাইও বলে, আমি ব্যবস্থা করছি, কিন্তু কেট মানা করে দেয়। কিন্তু সে এত টাকা কোথায় পাবে? এসব ভেবে সে অনেক ভেঙে পড়ে। তার এই অবস্থা শেখও দেখতে পায়, কিন্তু সে চায় কেট নিজে থেকে সব বলুক। কেট এতটাই অন্যমনস্ক হয়ে গেছে যে শেখকে ওষুধ দিতে গিয়ে নিজের পিরিয়ডের পেইন কিলার দিয়ে দেয়, আর সেটা বুঝতে পেরে শেখের মুখ থেকে সেটা বের করতে যায়। তাই শেখকে অনেক ধোলাই খেতে হয়। শেখ বলে, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? কিন্তু কেট কিছুই বলে না। অন্যদিকে সেটাইও পাখিকে বলে তার অনেক টাকার দরকার। কেটের বাবার এই অবস্থা। পাখি এটা জেনে শেখকে বলে, কেট এখন আমাদের পরিবারের অংশ, তাই তোমার কেটকে সাহায্য করা উচিত। অন্যদিকে কেট টাকা জমানোর জন্য কেক বানানোর সিদ্ধান্ত নেয়। তখন সেখানে শেখ আসে আর বলে, দাও, আমিও হাত লাগাচ্ছি, যা প্রফিট হবে তা থেকে আমাকে কিছু দিয়ে দিও। তারা একসাথে কেক বানাতে লেগে পড়ে। প্রথমে ভুল করে শেখ কেটের গায়ে আটা ফেলে দেয়, কিন্তু এর প্রতিশোধ নিতে গিয়ে কেট ইচ্ছে করে শেখকে ভিজিয়ে দেয়। তারা দুজনে অনেক হাসি তামাশা করে কেক বানানো সম্পন্ন করে। শেখ বুঝতে পারে কেট মেয়েটা একদমই খারাপ না, সে অনেক ভালো। যাই হোক, অনেক টাকা পয়সা জোগাড় করে কেট টাকা জমা দিতে যায়। তখন জানতে পারে টাকা আগেই জমা হয়ে গেছে। সে তাইও মনে করে পাখি এটা করেছে, তাই পাখিকে ধন্যবাদ দেয়। কিন্তু পাখি মেসেজ দেখে বলে, আমি কখন করলাম? কারণ কেটকে সাহায্য করেছে শেখ বাবাজি। অর্থাৎ এখনই ঘাপলা শুরু হয়ে গেছে। কেট তার বানানো কেক দেখায়। তখন শেখ সেটা টেস্ট করে আর বলে, খুব ভালো হয়েছে। এদিকে ইডের কাজিন বিকে জিজ্ঞেস করে, কেট এখানে কেন থাকছে? বিয়ের মনে জিলিপির প্যাচ নেই, একদম সরল সোজা, তাই তাকে সব বলে দেয়। আর তার কাছ থেকে ইড সব জেনে যায়। এজন্য সে সোজা শেখের অফিসে এসে শেখের মা আর পাখিকে ধমকি দেয় যে আজই আমি শেখের সাথে থাকতে শুরু করব। এজন্য মায়ের শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া আসে। সে এ আর বি কে বলে কেটের সব জিনিস শেখের ঘরে রেখে দিতে। কথা মতো এ আর বি কেটের সকল জিনিস শেখের ঘরে সাজিয়ে দিয়ে আসে। তাই সাতচুনি যখন শেখের ঘরে ঢোকে, সে কেটের জিনিসপত্র দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার কাজিন কি কাল সাপ নাকি। তখনই সেখানে সে কেটকে নিয়ে চলে আসে। সেও জানতে পারেছে ঘরের মধ্যে এখন নাগিন আছে, তাই কেটকে হাত ধরে ভেতরে নিয়ে আসে। নাগিন বলে, ইট বলে, নাটক করো না, তোমরা আসল স্বামী স্ত্রী নও। তখন শেখ তার কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলে, আমরা এই কাজ আর কাজের মধ্যেই আছি, কিছুদিন ব্রেক নেওয়া উচিত। সে কেটের গালে কিসও করে দেয়, কিন্তু তবুও নাগিন এটা মানতে চায় না যে শেখ আর কেট বিবাহিত। যাই হোক, কেট শেখের রুমে এসে দেখে সেখানে তার জিনিসপত্র রাখা।
সে তো হাইপার হয়ে যায় যে আমি এখানে থাকবো না। কিন্তু শেখও শখ ছিল যে এসব কি, তাই মাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। মা বলে ঈদ এখানে যা শুরু করেছে ও তোমাকে জীবনে ডিভোর্স দেবেই না, তোমাদের এই নাটকটা চালিয়ে যেতে হবে, তাহলে ও কোনো একদিন ডিভোর্স দিয়ে দেবে। শেখ বলে তাই বলে আমাকে ওই মেয়ের সাথে এক করে থাকতে হবে? মা বলে সমস্যা কি, তুমি তো ওকে পছন্দই করো না, তাহলে আর কি। শেখ আর কি বলবে। এদিকে কেট তার টেডি নিয়ে পালাচ্ছিল, তখন সেখানে শেখ এসে বলে তুমি কোথাও যাবে না। কেট বলে মানে কি, যাবো না তো কি করব? শেখ বলে আমাকে কোনো প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। কেট বুঝতে পারে শেখের মাথায় এখন 45 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে আছে, তাই সে আর কথা বাড়ায় না। সোফায় বসতে চাইলে শেখের থেকে দূরে থাকার জন্য পাশে বসে, কিন্তু শেষমেশ নিচেই বসতে হয় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। শেখ সেখানে আসে কিন্তু কি করবে বুঝতে পারছিল না, তাকে উঠাবে নাকি জাগাবে। তখনই কেট উঠে পড়ে আর শেখকে এতটা কাছে দেখে লাফিয়ে ওঠে। শেখ বলে শোনো শোনো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শোবো। কিন্তু কেট এটা মানতে নারাজ। সে বলে নো নো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শোবো। কেট তৈরিও হয়ে যাচ্ছিল, তখন শেখ বলে আচ্ছা ঠিক আছে, আমিও তোমার পাশেই শুয়ে পড়ছি। কেট বলে আরে না না, ঠিক আছে আমি বিছানায় শোবো, কিন্তু তোমাকেও বেডরুমেই শুতে হবে। যাই হোক, কেট উপরে ঘুমায় আর শেখ নিচে। পরদিন তারা বেরিয়ে আসলে এ বি তাদের টিজ করতে থাকে যে কাল রাতে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, কিন্তু শেখ বিরক্ত হয়ে বলে চুপ করো, কিছুই হয়নি। এতে মাও হেসে ফেলে। অন্যদিকে সেতাই অনেক কষ্টে দুঃখে ড্রাম বাজাচ্ছিল, তখন সেখানে পাখি আসে আর বলে আমাদের কোম্পানির কোনো কাজে তোমার চেহারাই দেখা যায় না, এখানে এসব ফালতু কাজ করছো। সেতাইয়ের মাথা এমনিতেই গরম, তাই সে পাখির সাথে হুদাই ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু তখন কিছু ছেলেরা সেতাইয়ের পেছনে পড়ে যায়, তাই পাখি তাকে সাহায্য করতে আসে, কিন্তু সে অনেকটা আহত হয়ে যায়। এজন্য সেতাইও তাকে হাসপাতালে নিয়ে যায় আর বাড়িতেও পৌঁছে দেয়। তখন সে পাখির কাছে রুট ব্যবহারের জন্য ক্ষমাও চায়, কিন্তু পাখি মনে করে সেতাইও নিশ্চয়ই আমাকে পছন্দ করে, না হলে এত গায়ে পড়ে কথা বলতো নাকি। সেতাইও পাখিকে হাত বাড়িয়ে দেয়, তখন পাখিও হাত বাড়ায়, তারা ভালো ফ্রেন্ডে পরিণত হয়। এদিকে কেট শেখের জন্য দুধ নিয়ে আসে, গরুর দুধ। তখন শেখ সেটা খেয়ে নেয়। কেট বলে বাহ, এটা বললে না যে খাবো না, আজ দেখি খেয়ে ফেললে। সে শেখের মুখ মুছে দেয়। তখন ইডের কাজিন দূরবীন দিয়ে তাদের দেখে আর ছবিও তুলে ফেলে। সেই খবর ইটকে দিয়ে দেয়, এতে ইট অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে ঠিক করে এবার আমি ডিভোর্স ফাইল করব আর চিট করার জন্য শেখের কাছ থেকে অনেক টাকা ছিনিয়ে নেব। বারে বাহ, কি প্ল্যান। কথা মতো তারা শেখের মায়ের সাথে দেখা করে আর সেসব ছবি দেখিয়ে বলে আমি বেঁচে আছি, তা সত্ত্বেও আপনার ছেলে এই মেয়েকে লাইন মারছে, আমি ডিভোর্স চাই, আমার উকিল নিয়ে এসেছি, আমার অনেক টাকা চাই। মা বলে অবশ্যই ফকিন্নি, তোমার যদি কোনো শরম লজ্জা না থেকে থাকে তাহলে আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। এই কথা শেখ জানতে পারে। শেখ বলে কিন্তু এসব করলে আমাদের রেপুটেশন নিচে নেমে যাবে। মা বলে আরে ছাড় তো, ওই মেয়ের থেকে পিছু ছাড়াতে হবে আগে। এদিকে জানা যায় কেটের বাবা এখন ভালো আছে, কিন্তু তার আরো কিছু চিকিৎসা করতে হবে, এতে আরো অনেকগুলো টাকা প্রয়োজন। এতে কেট আবারও চিন্তায় পড়ে যায়। তাকে চিন্তায় দেখে শেখ বলে তোমার কোন জিনিস করতে ভালো লাগে যাতে তোমার মন ভালো হয়ে যায়? তখন কেট বলে বেক করতে বা রান্না করতে। শেখ বলে আচ্ছা ঠিক আছে, কাল তোমাকে অফিস যেতে হবে না, তুমি আমার জন্য ডিনার রান্না করবে, কিন্তু হ্যাঁ সব টেস্টি হতে হবে কিন্তু। এতে কেট খুশি হয়ে যায় আর ভাবতে থাকে শেখ এসব কেন চাইছে। অন্যদিকে শেখের মা ভুলেই যায় যে কেটের বাবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বুঝতে পেরেছে শেখ কেটের সাথে ভালোই আছে, তাই সে কেটকে আপন করে নেয়। সেতাইও হাসপাতালে আসে কেটের বাবার চিকিৎসার টাকা জমা দিতে। তখন জানতে পারে সেসব টাকা আগেই দেওয়া হয়ে গেছে। এবার সে শিওর হয়ে যায় সব কিছু শেখ করেছে, তাই সে শেখের উপরে অনেক রেগে যায় আর বলে আমি ওর বয়ফ্রেন্ড, আমি এই টাকা জমা দিতে পারবো। তুমি কে? তুমি তো ওকে পছন্দও করো না, নাকি আমি ভুল জানি? এখন তো আমার মনে হচ্ছে তুমি কেটকে পাওয়ার জন্য এইসব কিছু করেছো, ওকে ব্ল্যাকমেল করেছো আর তোমার বাড়িতেও রাখছো, সবকিছু ওকে পছন্দ করো বলেই করেছো। শেখ তার সব কথাতেই না বলছিল, কিন্তু সেতাইও তার কথাই শোনে না। সেতাইও বলে তুমি যাই করে ফেলো, কেট আমাকেই ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব।
সেটাইও চলে গেলে সেকের অনেক রাগ উঠতে থাকে, কারণ তার সামনে দিয়ে কেউ কেটকে নিয়ে কথা বলছে আর সে কিছু করতেই পারছে না। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি সে অলরেডি কেটের প্রতি দুর্বল হয়ে গেছে। সেকের কথা মতোই কেট তার জন্য ডিনারের আয়োজন করেছিল। এ আর বিও তাকে সাহায্য করেছিল। অন্যদিকে সেটাইও পাখির উপরে রেগে গেছে আর বলতে থাকে, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার ভাইকে বলে দিয়েছো যে কেটের টাকার প্রয়োজন, তাই সে সাহায্য করেছে। তুমি এটা একদম ঠিক করোনি। এভাবেই তাদের মধ্যেও যা বন্ধুত্ব হয়েছিল সেটাও ভেঙে যায়। পাখির অনেক মন খারাপ হয়। আমাদের সেক রেগে মেগে ফায়ার হয়ে বাড়িতে ফিরে আসে। তখন কেট তাকে অনেক যত্ন করে রান্না করার ডিনার পরিবেশন করে, কিন্তু সেকের মাথায় তখন সেতাইয়ের কথা ঘুরছিল। তাই সে সব খাবার এক হাত দিয়ে তোলে আর সেই হাত দিয়েই ডাস্টবিনে ফেলে দেয়। সে ওপরে চলে আসতে থাকে। কেট একদম হতবাক হয়ে যায়। সে বলতে থাকে, তুমি আমাকে নিজে রান্না করতে বলেছো, আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করেছি, তুমি এটা কেন ফেলে দিলে? সেক বলে, দয়া করে আমার জন্য কিছু করো না, কিছু করো না যেন আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাই। সে চলে যায়। কেট কিছুই বুঝতে পারে না সে কি বলতে চেয়েছে, কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি যে সে কি বলতে চেয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো তা কমেন্টে বলে দিও। আমি যা বুঝতে পেরেছি তা পরের পার্টে বলে দেব। তোমরা আমাকে 500 লাইক আর 100 কমেন্ট দিতে পারবে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড পার্ট নিয়ে আসব। ততক্ষণ নিজের রুমে বসে বসে নাচো। বাই।